এখন এই ক্লাসটা শুরু করছি। আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা করি, আমাদেরকে প্রত্যেককে যেটা করতে হয়, ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। সেটা আপনি রিডিং বলেন, রাইটিং বলেন, বা স্পিকিং বলেন, বা লিসনিং বলেন, চারটা স্কিল আপনি যেটা ডেভেলপ করতে চাইবেন, আপনাকে সর্বপ্রথম ভার্ব ফর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং এই ভার্ব ফর্ম গুলো আমি, যারা অন্য অন্য ব্যাচে ক্লাস করেছেন এখানে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, ভার্ব ফর্মের ঠিক এইরকম একটা শীট আমি আপনাদেরকে দিয়েছিলাম। জাস্ট একটু দেখবেন। এই ভার্ব ফর্মের শীটটা যত বেশি আমরা ক্লিয়ার করতে পারবো, এখানে আমি অনেকগুলা শীট আপনাদেরকে দিব। তো তার ভিতরে এই হচ্ছে ভার্ব ফর্মের আমাদের প্রথম শীট। এইখান থেকে আমাদের ইংরেজি শেখার যাত্রাটা আমরা শুরু করে থাকি। দেখেন, কনজুগেশন অফ ভার্ব। গো মানে হচ্ছে যাওয়া। এইটা দিয়ে যদি বাক্য করি, আই গো, আমি গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন্ট। আর আমি গিয়েছি, তখন হবে আই হ্যাভ গন। যে কোনো পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্ট হলে হ্যাড। তাহলে এই যে হ্যাজ বা হ্যাভ আর হ্যাড, এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করব? যখন V3, আমরা জানি হচ্ছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পল, এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা V1 ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3। তো এইগুলো দেখেন, আমরা এখানে সবাই কিন্তু কম বেশি এগুলো জানি। এগুলো নিয়ে আমি সময় নষ্ট করব না, যেহেতু আমাদের একটা টার্গেট, একটা মিশন হচ্ছে আমাদেরকে অল্প সময়ের ভিতরে ল্যাঙ্গুয়েজটা কভার করতে হবে। তো অল্প সময় আমরা যেহেতু কভার করতে চাই, আমাদেরকে এই সিস্টেম টেকনিক অবলম্বন করে করে আমাদেরকে আগাতে হবে। তো এখানের যে শব্দগুলো গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, এই ভার্ব ফর্ম গুলো আপনারা কাইন্ডলি একটু মুখস্থ করবেন। তো এগুলা আমি আজকে যেহেতু প্রথম দিন একটু যাচাই করতে চাই, এগুলা একটু কাইন্ডলি পড়বেন। হ্যাঁ, প্রথমে মানিক ভাই এই ভাই ভার্ব গুলো একটু পড়বেন। বাংলাটা বলা লাগবে না, এভাবে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, প্লিজ একটু রিড আউট করবেন লাউডলি। হ্যাঁ, আমাকে শুনতে পারছেন? প্লিজ এগুলো একটু পড়তে হবে। Sir, হ্যাঁ, go and gone, হ্যাঁ, do did done, eat had eaten, write wrote written, speak spoke spoken, take took taken, see saw seen, make made made. থ্যাংক ইউ, আপনার উচ্চারণগুলো ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে ডান পাশের এই শব্দগুলো দিয়ে একটু বাক্য করেন তো। গন দিয়ে একটা, ডান দিয়ে একটা, ইটেন দিয়ে একটা, রিটেন দিয়ে একটা, বলেন তো কি হয়? She বলেন, হচ্ছে হি। he gone to Dhaka. না, একটু ভুল বলে ফেললেন, হি হ্যাজ হবে। হি হ্যাজ গন টু ঢাকা। He has gone to Dhaka. এর বাংলা অর্থ হলো, Next by me. হ্যাঁ, এর বাংলা অর্থ হলো হি হ্যাজ গন টু ঢাকা, সে ঢাকায় গিয়েছে। সে এরপর যদি ঢাকায় বলি গিয়ে আমি ঢাকায় গিয়েছি, তখন হবে আই হ্যাভ। তখন আর হ্যাজ হবে না, আই হ্যাভ গন টু ঢাকা। আই হ্যাভ গন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছি। এইটা বলেন তো ডান দিয়ে আমি কাজটি করিয়াছি বা করেছি, তখন কি হবে? আই হ্যাভ, I have done the work. আই হ্যাভ ডান দা ওয়ার্ক। ইটেন দিয়ে একটা বাক্য করেন তো। I have eaten rice. থ্যাংক ইউ, আই হ্যাভ ইটেন রাইস। এইটা কোন প্রকার টেন্স? 12টা টেন্সের ভিতরে এটা কোন প্রকার টেন্স? এটা স্যার প্রেজেন্ট পার্টিসিপল। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, ইংরেজি শিখতে গেলে বা পৃথিবীর যে কোনো জিনিস শিখতে গেলে কখনো লজ্জা করা যাবে না। লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়। মনে রাখতে হবে, মানুষ হতে গেলে বা যে কোনো জিনিস শিখতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় এগুলো কিন্তু সাথে রাখা যাবে না। তো কোনো সমস্যা হলে আমাকে বলবেন যে স্যার আমি এই টেন্সটা বুঝি না, স্যার আমি এইটা পারি না। যে কোনো সমস্যা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেহেতু আমরা পার্সোনাল বেসে পড়তেছি, আমি এগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখেন, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন, এই যে ওয়ার্ড গুলা বললাম, আইভি আপু এই প্রথম বেস ফর্ম দিয়ে একটু বাক্য করবেন। গো দিয়ে, ডু দিয়ে, ইট দিয়ে, রাইট দিয়ে, একটু বলেন তো। আমাদের রাইটিং পার্টটাও ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ বলুন। গো দিয়ে বলেন, আই গো টু স্কুল, আমি একটা বলে দিলাম, আই গো টু স্কুল। থ্যাংক ইউ। ডু দিয়ে করেন,
I do the work. আই ডু দ্য ওয়ার্ক, ইট দিয়ে করেন। I eat rice. আই ইট রাইস, রাইট দিয়ে করেন। I write the letter. আই রাইট দ্য লেটার, স্পিক দিয়ে করেন। I speak in English. আই স্পিক ইন ইংলিশ। ধন্যবাদ। এই বেস ফর্ম দিয়ে আপনি সুন্দর করে বাক্য করলেন। এইবার এইগুলো দিয়ে বাক্য করেন তো পাস্ট সিম্পল বা যেগুলোকে বলা হয় V2। ওয়েন্ট দিয়ে একটা বাক্য বলেন তো। ওয়েন্ট, I went to school. আই ওয়েন্ট টু স্কুল। ডিড দিয়ে একটা বলেন তো। I did my homework. আই ডিড মাই হোমওয়ার্ক। এট দিয়ে বলেন তো, ইট এর পাস্ট ফর্ম এট। Rice. আই এট রাইস। রোড দিয়ে বলেন তো। রোড দিয়ে আই রোট এ লেটার। স্পোক দিয়ে বলেন তো। আই স্পোক ইন। থ্যাংক ইউ। আমি এতটুকু বুঝলাম যে আপনাদের বেসিক মোটামুটি ভালো। এখন দেখেন, ভালোর কিন্তু কোনো শেষ নেই। আমাদেরকে এইখান থেকে সিঁড়ি বেয়ে সিঁড়ি ধাপে ধাপে আমাদেরকে উপরের দিকে আগাতে হবে। তো কাইন্ডলি আজকে প্রথম দিনে এখানে এই ভার্ব ফর্মের শীটটা আমি দিব। এইটা আপনারা, এর অধিকাংশ ভার্ব ফর্ম কিন্তু আপনাদের জানা আছে আগে থেকেই। হয়তো অল্প কিছু ভার্ব এখানে নতুন আপনাদের মনে হতে পারে। তো এইটা রিডিং পড়ার মতো বেশি নেই এখানে। প্রতিদিন 10টা বা 20টা করে বা রিডিং পড়লে এটা একদিনে 50টাও পর্যন্ত পড়া যায়। এই কনজুগেশন অফ ভার্ব এগুলো একটু মুখস্থ করবেন। এইগুলো মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে ধাপে ধাপে বুঝাবো। তবে প্রথম পড়া দিচ্ছি, হাতের কাছে যদি নোটবুক বা কোনো ডায়েরি বা খাতা কলম থাকে একটু টুকে রাখবেন। এই পড়াটা আগামী ক্লাসের পড়া। এই ক্লাসটা আগামী দিন, অর্থাৎ এটা হচ্ছে আজকে সোমবার, মঙ্গলবার থাকবে না, বুধবারের ক্লাসে আমি এই পড়াটা নিব। তো এইটা কাইন্ডলি আপনারা একটু পড়বেন। এইগুলো পড়লে আমাদের বাক্য তৈরি করতে সহজ হবে। এরপর দেখেন, আমি আর যে বিষয়টা দেখাতে চাই, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি এইটা একটু দেখাবো যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। সোহাগ স্যারের ব্যাচেও হয়তো আপনারা প্রথম দিকে এমন একটা ক্লাস পেয়েছিলেন যে কিভাবে আমরা ইংরেজি শেখার যাত্রাটা শুরু করতে পারি। দেখেন, মন দিয়ে একটু দেখবেন, এখানে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে গেলে আমাদের প্রথম কিছু জিনিস প্রয়োজন হয়। আপনি তরকারি রান্না করবেন বলে মনস্থ করেছেন। তো তরকারি রান্না করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে, আপনি কিসের তরকারি রান্না করবেন? শীতকালে এখন ফুলকপি পাওয়া যায়, পাতাকপি, পালং শাক, অনেক কিছু পাওয়া যায়, তাই না? তো সেই সবজিটা আগে আপনাকে ম্যানেজ করতে হবে। কি ধরনের মাছ এই তরকারিতে ব্যবহার করবেন, অর্থাৎ এক কথায় উপকরণগুলো আপনাকে আগে সংগ্রহ করে নিয়ে তারপরে আপনাকে তরকারি রান্না শুরু করতে হবে। তো এখানেও কিন্তু ঠিক তাই, এখানেও আমাদের এই ভাষাটা শিখতে গেলে আমাদের কিছু উপকরণ প্রয়োজন। সেই উপকরণগুলো কি কি আমরা এখন একটু দেখব। উপকরণগুলো হচ্ছে, প্রথমে আমাদের শিখতে হবে সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য। এই সেন্টেন্স আমাদের সর্বপ্রথম শিখতে হবে। এই সেন্টেন্সের আবার প্রকারভেদ রয়েছে, অর্থ অনুসারে, গঠন অনুসারে, দুইটাই আমরা দেখব। এরপর দেখব সেন্টেন্স কম্পোনেন্ট। সবকিছুর কিন্তু একটা উপাদান থাকে। আমি এখন কথা বলছি, আমার সামনে ল্যাপটপ রয়েছে, আমার ওয়েবক্যাম রয়েছে, আমার কিবোর্ড, মাউস, অনেক কিছু। তো বাক্যের কি কি উপাদান থাকে, সেন্টেন্স কম্পোনেন্ট, সেইটা আমাদেরকে দেখতে হবে। এরপর যেটা জানবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এর পরের ধাপে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। তৃতীয় নম্বরে আমাদের কি জানতে হবে? পার্টস অফ স্পিচ। দেখেন, ইংরেজিতে কথা বলা, এটা গ্রামার না জেনে বলা আর গ্রামার জেনে বলা। আপনারা বলতে পারেন, স্যার গ্রামার না জেনে কিভাবে কথা বলা যায়? আমি বলবো হ্যাঁ, গ্রামার না জেনে কথা বলা যায়। তার কিছু সিস্টেম রয়েছে। সিস্টেমটা কি? যারা, আমরা যারা বাঙালি মানুষ, আচ্ছা বলেন তো আমরা কয়জনে বাংলা ব্যাকরণ জানি, কয়জনে গ্রামার জানি? আমার মনে হয় 100 লোকের ভিতরে একজন মাত্র গ্রামার জানে। যারা 9-10 বা যারা মাস্টার্স কমপ্লিট করেছে তাদের বাধ্যতামূলক ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে গ্রামার শেখা লাগে, বাংলা ব্যাকরণ। তাছাড়া আমরা যে কথা বলা শিখেছি, আমরা কিন্তু অপরের কাছে
শুনে শুনে শিখেছি। ইংরেজিটাও কিন্তু কেউ কথা বলা, স্পিকিংটা অপরের মুখে শুনে শুনেও শিখতে পারে। তো এখানে আমাদেরকে কথা বলা শিখতে গেলে ইংল্যান্ড আমেরিকার কোনো তরুণ তরুণী বা কোনো লোকের কাছে আপনি গ্রামার জানতে চাইবেন, তারা পারবে না। কারণ ইংরেজিটা হচ্ছে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ। ওদের থেকে বেশি পরিমাণ গ্রামার কিন্তু আমরা জানি, কিন্তু গ্রামার জানলেও আমরা আবার কথা বলতে পারি না। তো কথা বলা আর গ্রামার জানা দুটো দুই রকম বিষয়। অর্থাৎ আপনি শুধু গ্রামার জানলেন, কথা বলতে পারলেন না, এটা হবে না। তো আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমাদের ইংরেজি গ্রামারও জানতে হবে, আর ইংরেজিতে কথা বলারও প্র্যাকটিস করতে হবে। দুইটা কাজ একই সাথে চলমান রাখতে হবে। তো আমাদেরকে পার্টস অফ স্পিচ এটা বলা হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 80% এই পার্টস অফ স্পিচের ভিতরে থাকে। 80 না, এখানে বলছে 50%। আপনি যদি গ্রামার ভালো করে জানেন, পার্টস অফ সরি গ্রামার না, পার্টস অফ স্পিচ বলছে, পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা আছে, তাদের ইংরেজি গ্রামারের 50% জানা হয়ে যায়। 50%, যেমন এখানে বলছে ভার্ব বা ক্রিয়া। কি বলা হচ্ছে? ভার্ব বা ক্রিয়া। এটা হচ্ছে 4র্থ নাম্বারে আমরা শিখব এই ভার্ব বা ক্রিয়া। এটা আমরা 4 নাম্বারে, কিন্তু এটা আমি মনে করি সব থেকে প্রথমে, আজকে প্রথমে দেখিয়েছি এই ভার্বের ব্যবহার। কারণ দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতরে বুকের বাম পাশে হাত দিয়ে দেখবেন, এখানে কিন্তু একটা হার্ট বিট থাকে, সাউন্ড হয় এবং কম্পন হয়। এটাকে বলা হচ্ছে হার্ট বিট। তো এই যে ভার্ব বা ক্রিয়া, এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। হুম এরপর আমাদের যেটা জানতে হবে, দেখেন এই ভার্ব বা ক্রিয়া এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ। হুম বলছে এই যে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, এইটা আমি 4র্থ নাম্বারে না, এটা প্রথম নাম্বারে আমি বলবো যে শিখতে হবে। এরপর আমাদের 2য় নাম্বারে যেটা শিখতে হয়, এখানে দিয়েছে 5ম নাম্বারে মনে হয়। এখানে কত নাম্বারে দিয়েছে? হ্যাঁ, 5th নাম্বারে, কিন্তু আমাদের এইটা 2য় নাম্বারে শিখতে হবে। এবং দ্বিতীয় বলতে এটাই কিন্তু প্রথম, অর্থাৎ ক্রিয়া। কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এই টেন্সের ভিতরেই ভার্ব থাকে, অর্থাৎ ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। কোনো কাজ, টেন্সের সংজ্ঞা কি বলেন তো বাংলায়? কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এখন এই যে টেন্স বা কাল, এইগুলাকে আমরা কিভাবে চিনতে পারি? প্র্যাকটিক্যাল জায়গাটা হচ্ছে, দেখেন আমি বলি আমি ভাত খাই, এইটা বললে কখন খাই? বর্তমান কালে খাই। আর যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, এইটা বললে কখন বুঝায়? অতীতকালে। আমি ভাত খাবো, এইটা বললে কখন বুঝায়? ভবিষ্যৎকালে। আচ্ছা, এই যে 3টা বাক্য বলেছি, 3টা বাক্যে আমি কি পরিবর্তন করেছি বলেন তো? 3টা বাক্যে আমি একটু টেন্সটা এইভাবে দেখাই, জাস্ট। আচ্ছা, একটু ওয়েট করবেন প্লিজ, আমি একটু দেখে নিই। আচ্ছা, আমি টেন্সটা নিয়ে কথা বলছিলাম। তো টেন্সটা আমরা 12টা টেন্স, অল্পের ভিতরে, আমরা খুব শর্টের ভিতরে যদি দেখতে চাই, আমাদের এই শীটটা একটু দেখতে হবে। দেখেন, 12টা টেন্স আমরা 12 মিনিটের ভিতরে সুন্দরভাবে শিখতে পারবো। টেন্সে কোনো সমস্যা থাকবে না। প্রেজেন্ট সিম্পল টেন্স, বা এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যেটাকে বলা হচ্ছে। এটার বাংলা ক্রিয়া শেষে কি থাকে? রস্বই, এ ও অন্ত্যেষ্টিয়।
যেমন আমি স্কুলে যাই। আচ্ছা, এইটার থেকে আমি ক্লিয়ার আপনাদের একটা বাক্য দিয়ে দেখাই। যেমন দেখেন, আই রাইট। আই রাইট বললে কখন বোঝায়? বর্তমান কালে আমি লিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? আই অ্যাম রাইটিং, আমি লিখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়? আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? আই হ্যাভ বিন রাইটিং। পাস্ট টেন্সটা কি হবে পড়েন? আই রোট, আমি লিখেছিলাম। আমি লিখছিলাম, বাংলাটা কি বুঝতে পারেন? আমি লিখছিলাম, অতীতকালে এটা চলমান ছিল, তখন কি হবে? আই ওয়াজ রাইটিং। আর আমি লিখেছিলাম, দেখেন এই পাস্ট ইনডেফিনিটের বাংলাটা যা, পাস্ট পারফেক্টের বাংলাটাও ঠিক তাই। আমি লিখেছিলাম, আই রোট। আর আমি লিখেছিলাম, এইটা আপনি পাস্ট পারফেক্টে করেছেন, এখানে হ্যাড ব্যবহার করে কি হবে? আই হ্যাড রিটেন, আমি লিখেছিলাম। আরেকটা কি আছে? আই হ্যাড বিন রাইটিং, আমি লিখছিলাম। এরপর ফিউচার কি হবে? আই উইল রাইট। ফিউচার কন্টিনিউয়াস কি হবে? আই উইল বি রাইটিং। ফিউচার পারফেক্ট কি হবে? আই উইল হ্যাভ রিটেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? আই উইল হ্যাভ বিন রাইটিং। এখন এই 12 প্রকার টেন্স ইংরেজিতে কথা বলতে গেলে বা লিখতে গেলে আমাদের কিন্তু সবসময় প্রয়োজন হয় না। আমাদের সবসময় কিসের প্রয়োজন হয় জানেন? আমাদের সবসময় প্রয়োজন হয়, আমাদের সবসময় প্রয়োজন হয় 8 প্রকার টেন্স। প্রেজেন্ট টেন্সে 4 প্রকার সবসময় দরকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এইগুলা সর্বদা প্রয়োজন পড়ে। তো এখানে আমাদের এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। কিভাবে তৈরি করবেন? যেমন এই জায়গাটা আমরা দেখলে বুঝতে পারবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য তৈরি করতে গেলে তখন আমাদের সাবজেক্টের পরে কি দিতে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন খুব সহজ, এইটাকে বলা হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের ভি1। যেমন বাংলা ক্রিয়ার শেষে কি দেখে চিনবেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট? মূল ক্রিয়া বা ভার্বের শেষে রস্বইকার থাকে, একার থাকে, অন্ত্যেষ্টিয় জ থাকে এবং ও থাকে। যেমন রনি বাড়ি যায়, যায় বললে দেখেন শেষে একটা অন্ত্যেষ্টিয় আসে। আমি ভাত খাই, খাই বললে শেষে একটা রস্বইকার আসে। কি বলে? একটা রস্বইকার আসে। এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চিনিবার উপায়। গঠন করবেন কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি1। যেমন আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। তাহলে কি হলো? আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। এইবার এখানে আপনি অবজেক্ট দিতে পারবেন। আই ইট, আমি কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এইটার থেকে আপনাদের আরো একটা সুন্দর আমি একটা স্ট্রাকচার দেখাই। এই স্ট্রাকচার গুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখবেন, আমি এগুলো দিয়ে দিব। ক্লাস শেষ হতে না হতেই আমি এগুলো আপনাদের প্রোভাইড করব, সবকিছু পেয়ে যাবেন। দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আইভি আপু একটু বলবেন এইগুলো একটু পড়েন তো। প্রেজেন্ট সিম্পল টেন্স সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। Present simple. Subject plus B1 plus object. এখন এখানে প্লিজ, এখানে একটা করে বাক্য এর ডান পাশে আপনি বলে যাবেন। এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সের আপনি স্ট্রাকচারটা পড়েছেন স্যার, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এই দিয়ে একটা বাক্য বলেন, আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার। এইবার প্রেজেন্ট হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়েন, সাবজেক্ট প্লাস, Plus episode plus verb এর সাথে ing plus object. এইটা দিয়ে একটা বাক্য বলেন, Example, এক্সাম্পল বলেন। I am writing a letter. আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি। হ্যাঁ, আমি একটা চিঠি লিখছি। আই এম রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পড়েন। Subject plus has had plus B3 plus object. Example, I have written a letter. থ্যাংক ইউ, আই হ্যাভ রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়েন। Subject plus have been plus verb এর সাথে ing plus object. I have been writing a letter for 2 hours.
টু আওয়ার্স, টু বললে আওয়ার্স প্লুরাল বলবেন, হ্যাঁ, 2 আওয়ার না 2 আওয়ার্স। তারপর পাস্ট সিম্পল টেন্স বলেন। Past simple. Subject plus be2 plus object. হুম, As example, I wrote a letter. Past continuous. Subject plus was plus verb এর সাথে ing plus object. হ্যাঁ, I was writing a letter. Past perfect. Subject plus had plus be3 plus object. I had written a letter. Present perfect continuous. Past perfect continuous. Subject plus have been plus verb এর সাথে ing plus object. I had been reading since morning. Future simple. Subject plus will plus be1 plus object. I will go to school. Future continuous. Subject plus will be plus verb এর সাথে ing plus object. I will be going to school. Future perfect. Subject plus will have plus be3 plus object. Example, I will have gone to school. Future perfect continuous. Subject plus will have been plus perfect সাথে ing plus object. Example, I will have been going to school. দেখেন সব বাক্যগুলো আপনি খুব সুন্দরভাবে পড়েছেন। এখন আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। প্রেজেন্ট টেন্স দিয়ে, পাস্ট টেন্স দিয়ে, ফিউচার টেন্স দিয়ে আমরা বাক্য করব। তো প্রেজেন্ট টেন্সে বাক্য কেমন হয় দেখেন, আজকের ক্লাসটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে, যেহেতু প্রথম ক্লাস এবং সহজই মনে হওয়ার কথা। এগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে খুব সহজভাবে। আমি আছি, আই অ্যাম, কি হবে? এটা সাবজেক্ট প্লাস বি ভাব, এই যে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে হবে শ্যাল বি বা উইল বি। তাহলে আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। তুমি আছো, ইউ আর। আমরা আছি, উই আর। কি হবে? আমরা আছি, উই আর। তারা আছে, দে আর। কি হবে বলেন? তারা আছে, দে আর। হ্যাঁ, যদি বলা হয় রনি আছে, রনি ইজ। কি হবে? রনি ইজ। যদি এইবার বলা হয় ইন ঢাকা মানে ঢাকায়, ইন রাজশাহী রাজশাহীতে, অ্যাট অফিস অফিসে, তাহলে আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি রাজশাহী আছো, ইউ আর ইন রাজশাহী। আমরা অফিসে আছি, উই আর অ্যাট অফিস। আমরা স্টেশনে আছি, উই আর অ্যাট স্টেশন। তারা আছে, দে আর। তারা এয়ারপোর্টে আছে, দে আর অ্যাট এয়ারপোর্ট। কি হবে? দে আর অ্যাট এয়ারপোর্ট। রনি আছে, রনি ইজ। কি হবে? রনি আছে, রনি ইজ। রনি ইজ অ্যাট ইউনিভার্সিটি। কি হবে বলেন? রনি ইজ অ্যাট ইউনিভার্সিটি। কে আছে, হুইজ। যদি বলা হয় কে স্কুলে আছে, হুইজ অ্যাট স্কুল। এইগুলো একটু মনে রাখেন। ইন ঢাকা, ইন রাজশাহী, ইন অফিস, অ্যাট স্টেশন, এইগুলো শেখার পরে এরপর যদি বলা হয় আই ওয়াজ, আমি ছিলাম, আমি ঢাকায় ছিলাম। কি হবে? আই ওয়াজ ইন ঢাকা। তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা। দেখেন এই বাক্যগুলো খুব সহজ এবং ছোট ছোট বাক্য। এইগুলা যদি আপনারা পারেন, ওইখান থেকে আমাদের এই বাক্যগুলো করতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এগুলো আমি আরো শিখাবো, তারপরে করাবো, কারণ এগুলো টেন্স পুরোপুরি না জানলে এগুলো করা যায় না। সূর্য পূর্ব দিকে উদিত হয়। মানিক ভাই একটু পড়তে পারবেন প্লিজ? ফ্রি আছেন? এখান থেকে কয়েকটা বাক্য একটু বলেন তো। আমি আজকে প্রথম ক্লাসটা একটু টেস্টিং ক্লাস নেই, যে কতটা আপনারা ইয়ে করতে পারছেন, একটু টেস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। আচ্ছা, আপনি সম্ভবত বাহিরে আছেন। বাইরে থাকলে সমস্যা নাই, পরবর্তীতে কথা বলবেন। আমি আইভি আপুকে দিয়ে এই ক্লাসটা, এই বাক্যগুলো একটু করাতে চাই। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি হবে? দ্য সান The sun rises in the east. ইস্ট। পাখিরা আকাশে ওড়ে, A bird fly in sky. দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। কি হবে?
দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি, এটা কি হবে? না, একজন বলবেন। আইভি আপু একটু মিউট করে রাখেন, আপনি বলেন ভাইয়া। গোলাপের গন্ধ মিষ্টি, এটা কি হবে? দ্য স্মেল অফ দ্য, না দেখেন এখানে আগে সাবজেক্ট আনতে হবে। গোলাপের গন্ধ এইটা হচ্ছে সাবজেক্ট। দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, কি বলবো? দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, গোলাপের গন্ধ, রোজ ইজ সুইট। এই বাক্যটা দেখেন, তোমরা ভাগ্যবান, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, কিন্তু বলা হচ্ছে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তো এই বাক্যটা কিভাবে আপনি গঠন করবেন? তোমরা ভাগ্যবান, এখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে, মনে মনে ধরে নিতে হবে তোমরা। You are lucky. ইয়েস, এই যে আর, এটা কেন নিয়ে আসলেন? বাংলাটা হবে তোমরা হও ভাগ্যবান, তোমরা হও ভাগ্যবান। যেমন আমি যদি বলি সে একজন ছাত্র, এই বাংলা বাক্যে কোনো ভার্ব বা ক্রিয়া নেই, কিন্তু এখানে মনে মনে একটা ভার্ব বা ক্রিয়া ধরে আনতে হবে। সে হয় একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এই যে তোমরা ভাগ্যবান, এখানে আইভি আপু বলেছে যে ইউ আর লাকি, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। তো ইউ যেহেতু প্লুরাল সাবজেক্ট, এখানে ভার্বটাও প্লুরাল হবে। ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান। দেখেন, এটা তো প্রথম ক্লাস, আস্তে আস্তে ক্লাসগুলো করতে থাকেন, ফ্লুয়েন্টলি কথা বলার জন্য বা ইংরেজি নির্ভুলভাবে লেখার জন্য অনেকগুলা ক্লাস আমরা দেখব। প্রত্যেকটা ক্লাসে আমরা মনোযোগী হব। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি হবে? দ্য সান, না, দ্য সান রাইজ মানে তো ওঠা, এটা হবে দ্য সান সেটও হবে না, এর সঙ্গে এস দিতে হবে, সেটস, সেটস। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, কি বলবো? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দেখেন এই শীটটা, এই যে পিডিএফ ফাইলটা, এটা আমি দিয়ে দিব। এখান থেকে এই যে ডে 1, এই ডে 1 এর বাক্যগুলা আপনারা বাসায় বসে অবসর সময়ে করবেন। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আমাকে যেমন আপনারা টাকা দিচ্ছেন, আমাকে আপনারা সময়টাও দিবেন। মানি ইনভেস্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ টাইম ইনভেস্ট, এটা মনে রাখবেন। পাখিরা আকাশে ওড়ে, পাখিরা আকাশে ওড়ে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কি হবে বলেন? দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এটা বলেন। তোমরা কি শক্তিশালী, এটা একটা প্রশ্নবোধক বাক্য, পারবেন দুজনের কেউ? তোমরা কি শক্তিশালী? Are you strong? আর ইউ স্ট্রং, এইটাকে যদি আমি অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ, তোমরা শক্তিশালী, ইউ আর স্ট্রং। তোমরা শক্তিশালী নও, You are not strong. ইউ আর নট স্ট্রং। তাহলে দেখেন একটা বাক্যকে আমরা কত ভাবে বলতে পারি। একটা ভার্ব দিয়ে আমরা সেই ভার্বটাকে অনেক ভাবে 30, 40, 50 রকম ভাবে বলতে পারি। তার একটা উদাহরণ এখানে আমি দিয়েছি। একটা ভার্ব দিয়ে 30টারও বেশি বাক্য তৈরি করা যায়, 30+ সেন্টেন্সেস। এটা যদি পারেন, দেখেন আমার এই পার্সোনাল ব্যাচে আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরে 2 মাস ক্লাস করবেন, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখে যাবেন। তো এখানে একটা ক্লাস, এটা অনেক পরে দেখাই, কিন্তু আজকে আমি প্রথমে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা দুইজনেই অনেক ভালো, টেন্সে খুব ভালো আছেন। বলছে যে আমি স্কুলে যাই, এটার ইংলিশ কি হবে? আই গো টু স্কুল। এখন এই বাক্যটা একই সঙ্গে আমরা 4 প্রকার ভাবে করব। কোন 4 প্রকার? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। আচ্ছা, এই বাক্যগুলো কে পড়বেন? মানিক ভাইয়া মনে হয় বাহিরে রয়েছেন, শব্দ হচ্ছে, আপনি কি পড়তে পারবেন? আর যদি না হয় আইভি আপু পড়ুক। কে পড়বেন বলুন? আচ্ছা, আপনি পড়েন। হ্যাঁ হ্যাঁ, পড়েন, এগুলো পড়লে অনেক কাজে দিবে। এইখান থেকে এই গো ভার্বটাকে চেঞ্জ করে দিয়ে আপনি এইখানে এই যে প্রথমে আজকের ক্লাসটিতে যে ভার্ব ফর্ম দেখিয়েছি, প্রত্যেকটা ভার্ব এনে আপনি যেমন এই যে রাইট, এটা আপনি আনতে পারেন। রাইট মানে লেখা বা লিখি। আই গো টু স্কুল, একজন বলছে আমি স্কুলে যাই, এইটা চেঞ্জ করে দিয়ে
গো ভার্বটাকে পরিবর্তন করে দিয়ে আপনি লিখতে পারেন আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। দ্বিতীয় বাক্য কি লিখেছে? আমি স্কুলে যাই না। এখানে আপনি লিখতে পারেন আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি না। আমি কি স্কুলে যাই? এই গো ভার্বটাকে চেঞ্জ করে আপনি লিখতে পারেন আমি কি একটা চিঠি লিখি, আমি কি একটা চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার। তো এখানে যা আছে ঠিক তাই একটু পড়বেন প্লিজ। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। তারপর পড়েন, পড়ে যান। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তাহলে ডাজন্ট হি, হ্যাঁ, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। তাহলে এখানে আপনি যদি ওই সেই রাইট দিয়ে করতে চান সে স্কুলে যায়, এখানে বলতে হবে সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। সে একটা চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার। কি হবে? সে একটা চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার। হ্যাঁ, সে কি একটা চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার। সে কি একটা চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার। কি হবে? সে কি একটা চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো আমরা এইখান থেকে পরিবর্তন করতে পারি। আপনি গো ভার্বটাকে পরিবর্তন করে এখানে যে কোনো ভার্ব এনে আপনি ঢুকাতে পারেন। রাইট দিতে পারেন, টেক দিতে পারেন, রিড দিতে পারেন, ড্র দিতে পারেন। সেই স্কুলে যায়, এই যাওয়া ভার্বটাকে বাদ দিয়ে এখানে যদি আমি ড্র দিই, ড্র মানে ছবি আঁকা, সে একটা ছবি আঁকে, হি ড্রস এ পিকচার। কি হবে? হি ড্রস এ পিকচার, সে একটা ছবি আঁকে। যদি বলা হয় সে একটা ছবি আঁকে না, হি ডাজ নট ড্র এ পিকচার, হি ডাজ নট ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকে না। সে কি একটা ছবি আঁকে, ডাজ হি ড্র এ পিকচার। তো এখানে গো ভার্ব দিয়ে আজকে আমরা পড়ে যাব। এইটা পড়েন, আমি স্কুলে গিয়েছিলাম, এই দুইটা পড়বেন। হুম, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? ওন্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না। আমি কি আজ হবে না, এখানে আমি কি স্কুলে যাব না, তাহলে কি হবে? ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি স্কুলে যাচ্ছি, কি হবে? আই অ্যাম। স্কুল, আমি স্কুলে যাচ্ছি না, এই অ্যাম এর পরে শুধু নট দিতে হবে। আই অ্যাম নট গোয়িং টু স্কুল, কি হবে? আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আমি কি স্কুলে যাচ্ছি, কি হবে? অ্যাম আই গোয়িং টু স্কুল। এম আই নট, এম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। অ্যাম আই নট গোয়িং টু স্কুল। তাহলে দেখেন এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করেছি, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। কি হবে বলেন? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। এইটাকে যদি বলা হয় আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, এই ওয়াজ এর পরে নট দিতে হবে। একটু মনে রাখবেন, যদি কোনো বাক্যে বি ভার্ব থাকে বা কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করতে হয়। এই যে দেখেন এই বাক্যটা, এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, সরি হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই গন হচ্ছে মেইন ভার্ব। তো হ্যাভ এর পরে নট দিয়েছে। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। কি হবে বলেন? আই হ্যাভ নট গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। তাহলে এইখান থেকে আমরা পড়বো আমি স্কুলে, সরি আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ নট, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা শুরু করব। এগুলো আইভি আপু একটু পড়বেন, যে আমি স্কুলে যেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো না, এগুলা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একটু পড়বেন প্লিজ। হ্যাঁ, আইভি আপু শুনতে পারছেন? একটু পড়তে পারবেন এগুলা? আমি স্কুলে,
আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো না, আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল। আচ্ছা, এই যে ফিউচার কন্টিনিউয়াস এর গঠন প্রণালীটা কি হয় বলবেন? সাবজেক্ট প্লাস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই যে এখানের যে বাক্যটা প্রথমে দেখতে পারতেছেন, এইটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, আই উইল বি গোয়িং টু স্কুল। এই বাক্যটা দেখে দেখে আপনি একটু বলেন তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কেমন হয়? সাবজেক্ট প্লাস, এই যে এখান থেকে বলা যায়, দেখেন আই হচ্ছে সাবজেক্ট, বলতে হবে তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি। সাবজেক্টের পরে দিতে হবে শ্যাল বি বা উইল বি, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর দিতে হবে এক্সটেনশন বা অবজেক্ট। প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি স্কুলে যেতে থাকবো, কি হবে? আই উইল বি গোয়িং টু স্কুল। বলেন, আমি স্কুলে যেতে থাকবো না, আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে আমি কি স্কুলে যেতে থাকবো না, ওন্ট আই বি গোয়িং টু স্কুল? কি হবে? ওন্ট আই বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো না? হুম। এরপর দেখেন, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাইনি। হুম। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাঁ ভাই। আমি কি স্কুলে যাইনি? টু স্কুল। হ্যাভেন্ট আই গন টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? আমি কি ভাত খাইনি? হ্যাভেন্ট আই ইটেন রাইস? তাহলে এই যে বাক্যগুলো আমরা তৈরি করলাম, এই বাক্যগুলো আমরা কিভাবে করেছি? প্রত্যেকটা টেন্স অনুসারে কিন্তু বাক্যটা হয়েছে। দেখেন, সে স্কুলে গিয়েছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে কিন্তু কভার করতে হবে। টেন্সের এই যে ইয়েটা দেখালাম, এই যে 12টা টেন্স এক নজরে। সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট, এটা কখন হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কখন হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। মনে রাখবেন এইগুলা। তো এইভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের এই বাক্যগুলো সহজ হয়ে যাবে। সে স্কুলে গিয়েছিল। দেখেন, গিয়েছিল এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে আমরা করব। সে স্কুলে গিয়েছিল, কি হবে? হি হ্যাড গন টু স্কুল। সে আচ্ছা, স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়েছিল, এই বাক্যটাকে যদি পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে বলি, সে স্কুলে গিয়েছিল, তখন হবে হি ওয়েন্ট টু স্কুল। হি ওয়েন্ট টু স্কুল। বাংলাটা কিন্তু একই, কিন্তু ইংরেজিটা গঠন প্রণালীটা একটু আলাদা হয়ে যাচ্ছে। হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সে স্কুলে যায়নি, হি হ্যাড নট গন টু স্কুল। কি হবে? হি হ্যাড নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? হ্যাড হি গন টু স্কুল? সে কি স্কুলে যায়নি? হ্যাডেন্ট হি গন টু স্কুল? আমি এখানে ভার্বের পরিবর্তন বলেছিলাম প্রথম দিকে ক্লাসের। তো এখানে পরিবর্তন কিভাবে করবেন? যদি বলা হয় সে একটা চিঠি লিখেছিল, তখন এই হ্যাড থেকে যাবে, কিন্তু গনটা পরিবর্তন হয়ে যাবে। চিঠি লেখা ইংরেজি রাইট মানে লেখা, তো রাইট থেকে আসবে রিটেন। হি হ্যাড রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি হ্যাড রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। সে একটা চিঠি লেখেনি, হি হ্যাড নট রিটেন এ লেটার। যদি বলা হয় সে ভাত খায়নি, হি হ্যাড নট ইটেন রাইস। সে একটা মোবাইল কেনেনি, হি হ্যাড নট, বাই থেকে কি আসবে? বাই মানে কেনা, বাই বট, বট। হি হ্যাড নট বট এ মোবাইল। এখানে কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। হি উইল হ্যাভ গন টু স্কুল, সেই স্কুলে গিয়ে থাকবে। কি হবে? হি উইল হ্যাভ গন টু স্কুল, সেই স্কুলে গিয়ে থাকবে। সেই স্কুলে গিয়ে থাকবে না, হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল। এইবার দেখেন মডাল ভার্বের ব্যবহার। আমি যেতে পারি, কি হবে এটা?
আইভি আপু রয়েছেন ক্লাসে, একটু পড়বেন প্লিজ। এগুলো একটু পড়তে হবে, মুখে মুখে আমাদেরকে এগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। ক্লাস থেকে মনে হয় চলে গিয়েছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি করব? আমি যেতে পারি, কি হবে বলেন? আই ক্যান গো। হ্যাঁ, তারপর আমি যেতে পারি না, cannot go, আই ক্যান নট গো। তারপর আমি কি যেতে পারি, আমি কি cannot যেতে পারি? হুম কি যেতে পারি না, হুম। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো, ক্যান্ট আই গো। ক্যান নট কে বলতে হবে ক্যান্ট, কি বলতে হবে? ক্যান্ট। এই মডেল দিয়ে আমরা ক্যান দিয়ে আরো কিছু বাক্য যদি একটু বলি, আমি যেতে পারি, এখানে শুধু ভার্ব পরিবর্তন করবেন। আমি যেতে পারি, আই ক্যান গো। কি হবে? আমি যেতে পারি, আই ক্যান গো। যদি বলা হয় আমি লিখতে পারি, I can write, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, I can read, আই ক্যান রিড। আমি আসতে পারি, can come, আমি খেলতে পারি, can play, আমি ফুটবল খেলতে পারি, can play football, আমি ক্রিকেট খেলতে পারি, can আই ক্যান প্লে ক্রিকেট। প্লেটা দিতে হবে। যদি বলা হয় আমি নাচতে পারি, I can dancing, আই ক্যান ডান্স। ডান্সিং দেওয়া যাবে না প্লিজ, আমাদের এই ভুলগুলো আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। এখানে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস অবজেক্ট। আমি নাচতে পারি, আই ক্যান ডান্সিং হবে না, আই ক্যান ডান্স। কি হবে? আই ক্যান ডান্স। আমি নাচতে পারি। আমি রান্না করতে পারি, can cook, আই ক্যান কুক। তুমি যেতে পারো, you can go, ইউ ক্যান গো। তুমি লিখতে পারো, you can write, তুমি একটা চিঠি লিখতে পারো, write, ইউ ক্যান রাইট এ লেটার। এখানে একটা অবজেক্ট দিয়েছি, তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি চিঠি লিখতে পারো, ইউ ক্যান রাইট এ লেটার। কি হবে? ইউ ক্যান রাইট এ লেটার। তুমি চিঠি লিখতে পারো। তুমি পড়তে পারো, you can read a book, ইউ ক্যান রিড এ বুক। না, তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। আর যদি বলি তুমি একটা বই পড়তে পারো, ইউ ক্যান রিড এ বুক। কি হবে? ইউ ক্যান রিড এ বুক। আচ্ছা, যদি বলা হয় তুমি খেলতে পারো, ইউ ক্যান। play cricket, না, আমি বলছি তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। you can play, হ্যাঁ, আর যদি বলি তুমি ক্রিকেট খেলতে পারো, তখন কি হবে? ইউ ক্যান প্লে ক্রিকেট, ইউ ক্যান প্লে ক্রিকেট। তুমি নাচতে পারো, ইউ ক্যান ডান্স, and dance, ইউ ক্যান ডান্স। তুমি ইংরেজিতে কথা বলতে পারো। you can speak English, তাহলে এখানে গঠন প্রণালীটা আমাদের সঙ্গে সঙ্গে জানতে হবে। সাবজেক্টের পরে মডাল ভার্ব দিতে হবে ক্যান। তো এই ক্যানের ব্যবহারটা কখন হয়? যখন সামর্থ্য রয়েছে। আমি সাইকেল চালাতে পারি, অর্থাৎ সাইকেল চালানোয় আমার সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে ক্যানের ব্যবহার করতে হবে। আই ক্যান রাইড এ বাইসাইকেল। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ। যদি বলা হয় সে যেতে পারে, সে যেতে পারে, হি ক্যান can গো। go, হি ক্যান, she হ্যাঁ, হি অথবা শি ক্যান গো। যদি বলা হয় করিম যেতে পারে, him can করিম go, ক্যান গো। সে লিখতে পারে, হি ক্যান, she can go, শি ক্যান রাইট। সে লিখতে পারে। সে পড়তে পারে, she can read, শি ক্যান রিড। সে আসতে পারে, she can come, সে খেলতে পারে, she can play, সে ক্যান প্লে। সে নাচতে পারে, she can dance, সে রান্না করতে পারে, she can cook, শি ক্যান কুক। তাহলে এই যে দেখেন, আমরা ভার্বের পরিবর্তন করতেছি। এক জায়গায় বলছি সে যেতে পারে, হি ক্যান গো। সে লিখতে পারে, হি ক্যান রাইট। তো এইটা শেখার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? এই ভার্ব ফর্ম গুলো কাইন্ডলি একটু মুখস্থ করবেন। এই ভার্ব ফর্ম গুলো কিন্তু
খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। রান মানে দৌড়ানো, আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। কিন্তু যদি বলা হয় আমি দৌড়াই, আই রান। আমি দৌড়িয়েছিলাম, আই র্যান, তখন কিন্তু ভার্বের V2 ব্যবহার করতে হবে। আমি দৌড়িয়েছি, আই হ্যাভ রান। এই প্রথমটা আর শেষেরটা একই, রান, র্যান, রান। কাম, কেম, কাম। বাই, বট, বট। থিঙ্ক, থট, থট। এইগুলো কিন্তু আজকের পড়া, এইগুলা আজকে মুখস্থ করবেন। আগামী ক্লাসে এইগুলা দিয়েই বাক্য তৈরি করে দেখাবো। এগুলা একটু পড়ে রাখবেন। যেমন ক্যাচ মানে ধরা, যদি বলা হয় আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। আচ্ছা, আইভি আপু চলে গেলেন কেন হঠাৎ করে? কি কারেন্ট চলে গিয়েছিল? যেটা লোডশেডিং। ও আচ্ছা আচ্ছা, লোডশেডিং দেখেছেন, তাহলে তো খুব সমস্যা। তো আপনি ফোনে একটু ডাটা কিনে রাখবেন, এমবি রাখবেন, তাহলে ক্লাসটা করতে সুবিধা হবে। এই দেখেন, প্রায় আধা ঘন্টার মতো আপনি ক্লাসে ছিলেন না, অনেক কিছু এই সময় শিখিয়েছি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, অর্থাৎ এই ভার্ব ফর্ম গুলো পড়বেন। আর এই যে বাক্য গঠন করতে হয়, টেন্সের যে স্ট্রাকচার, আপনারা টেন্সে মোটামুটি দুজনেই খুব ভালো আছেন, এই টেন্সটা একটু পড়বেন। এখান থেকে টেন্সটা খুব ভালোভাবে দেখতে হবে। আর বাক্য তৈরি করতে গেলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আজকে প্রথমে যে বিষয়টা দেখিয়েছি, কি কি আমাদের প্রয়োজন হয়, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ। তো এই যে দেখেন, এখানে টেন্স পর্যন্ত দেখিয়েছিলাম। এরপর আমাদের 6ষ্ঠ নাম্বারে দেখতে হবে, পড়তে হবে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। প্রত্যেকটা আমি দেখাবো খুব সুন্দর করে। এই যে মডাল ভার্বের ব্যবহার আজকে অলরেডি দেখিয়ে ফেলেছি। একটা ভার্ব দেখিয়েছি ক্যান, আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আইভি আপুকে আমি অনেকবার ডেকেছিলাম, আপনি ক্লাসে ছিলেন না। নিজে নিজে মুখে কিভাবে প্র্যাকটিক্যালি কথা বলা যায় সেটা আমি দেখিয়েছি। ক্লাস রেকর্ডটা একটু দেখে নিবেন, আমি গ্রুপে ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। এরপর আমাদের শিখতে হবে সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কি শিখবো বলেন? ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জটা আমি দেখাবো খুব ভালোভাবে, ক্লিয়ার করে এটা আমরা শিখবো। যেমন যেখানে সাবজেক্ট বা কর্তা থাকে সেইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে সাবজেক্ট বা কর্তা থাকে না বা নিষ্ক্রিয় থাকে সেইটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যদি আমি বলি আমি ভাত খাই, আর এই বাক্যটাকে আমি বাদ দিয়ে যদি বলি ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়, তখন এটা হয়ে যাবে প্যাসিভ মুড। তো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা আমরা কিন্তু খুব ভালোভাবে শিখবো, খুব ভালোভাবে এগুলো আমরা শিখবো। তো এই 7টা বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অল্প কয়েকটা ক্লাসের মাধ্যমে এই 7টা বিষয় আগে আমরা ক্লিয়ার করব। প্রথমে কি রয়েছে? প্রথমেই রয়েছে সেন্টেন্স। তো আগামী ক্লাসে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এবং আজকের এই যে ভার্ব ফর্মটা পড়া দিচ্ছি, এইটা আপনারা কাইন্ডলি একটু পড়ে রাখবেন। আর এইখান থেকে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1 এইগুলো একটু করবেন। সূর্য পূর্ব দিকে ওঠে, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান। এই বাক্যগুলো আপনারা কাইন্ডলি এখান থেকে একটু পড়ে রাখবেন, তাহলে কি হবে?